2 বছর পর দরজার কলিং বেলের শব্দে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসল মেঘ। বেডের পাশের টেবিলের উপর থাকা ছোট টেবিল ক্লকের দিকে তাকিয়ে দেখল অলরেডি 9টা বেজে গেছে। মেঘ মাথায় হাত দিয়ে বলল, ও শিট, আজকে আবারও উঠতে দেরি হয়ে গেল। কথাটা বলতে বলতে মেঘ কম্বলের নিচ থেকে বের হয়ে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই একজন মধ্য বয়সের মহিলা বাসায় ঢুকতে ঢুকতে বলল, কি হইল আম্মাজান, আইজকে আবারও ঘুম থেইকা উঠতে দেরি হইছে? মেঘ দরজাটা আটকে দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, কি আর করব বলো, কালকে রাতে 3টার সময় ঘুমিয়েছি। অফিসের কাজ করতে করতে কখন যে 3টা বেজে গেছে টেরি পাইনি। মেঘের কথা শুনে মহিলাটি একটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে চলে গেলেন মেঘের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। মেঘ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দ্রুত রেডি হতে লাগল। এদিকে মহিলাটি ব্রেকফাস্ট রেডি করে ডাইনিং টেবিলের উপর এনে রাখলেন। তারপর মেঘকে উদ্দেশ্য করে বললেন, আম্মাজান নাস্তা দিছি, তাড়াতাড়ি খাইয়া লও। মেঘ দরজার পাশের শু র‍্যাক থেকে জুতা বের করে পড়তে পড়তে ব্যস্ত গলায় বলল, না খালা, এখন খাওয়ার সময় নেই, ওগুলো তুমি খেয়ে নাও, আমি আসি। মেঘের কথা শুনে মহিলাটি মুখটা কালো করে বলল, আমি এত কষ্ট করে বানাইলাম আর তুমি না খাইয়াই চইলা যাইবা? মেঘ দরজা দিয়ে বের হতেই যাচ্ছিল কিন্তু মহিলাটির কথা শুনে দাঁড়িয়ে গেল। তারপর দ্রুত পায়ে দরজার সামনে থেকে ডাইনিং রুমে আসল। এসে দেখল মহিলাটি ওর জন্য ব্রেডের টোস্ট আর ডিম অমলেট করেছে। মেঘ একটা ব্রেড টোস্ট হাতে নিয়ে তাতে একটা বাইট দিয়ে খেতে খেতে মহিলাটিকে জড়িয়ে ধরল। তারপর বলল, আর মুখ কালো করে থাকতে হবে না, এই তো খেয়েছি, এখন আমি আসি, আল্লাহ হাফেজ। কথাটা বলে মেঘ ওনাকে ছেড়ে দিয়ে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। মহিলাটি মেঘের যাওয়ার দিকে তাকিয়ে ম্লান একটা হাসি দিলেন। গত 2 বছর থেকে মেয়েটাকে দেখছেন উনি। একাই এই ফ্ল্যাটটায় থাকে। সকাল হলে ভার্সিটিতে যায়, সারাদিন ক্লাস করে। তারপর বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত পার্ট টাইম জব করে। বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা বাজে। বাসায় এসে আবার পড়তে বসে, না হলে অফিসের কাজে করে। উনি সারাদিন মেঘকে কাজ করতেই দেখেন। ও সারাদিন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। ওকে দেখলে মনে হয় ও পড়াশোনা আর কাজ ছাড়া কিছু ভাবতেই চায় না। উনি অনেকবার মেঘকে জিজ্ঞেস করেছে ওর বাসা কোথায়, বাবা মা কোথায় থাকে, বাবা মায়ের নাম কি, ও পরিবারের সাথে না থেকে একা এই ফ্ল্যাটে থাকে কেন, আরও কত শত প্রশ্ন করেছে, তার কোনো হিসেব নেই। কিন্তু যখনই মেঘের পার্সোনাল ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন তখনই ও কথাটা এড়িয়ে যায়। এখন পর্যন্ত উনি মেঘের নামটা ছাড়া আর কিছুই জানেন না। অবশ্য নামটাও আসল কিনা সেটাও জানেন না। মাঝে দেখেন মেয়েটা বালিশে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আবার সেখানেই ঘুমিয়ে পড়ে। মেঘ রাস্তায় এসে রিকশার জন্য দাঁড়িয়েছিল। হঠাৎ ওর সামনে লাল রঙের বেশ দামি একটা গাড়ি এসে থামে। ও ভ্রু কুঁচকে গাড়িটার দিকে তাকিয়ে থাকে। গাড়িটা থামতেই ওটার পিছনের সিটের দুপাশের দরজা খুলে দুটো ছেলে বেরিয়ে আসে। মেঘ ছেলে দুটোর চেহারার দিকে তাকালো। সেই চির চেনা অতি প্রিয় দুটো মুখ। কতদিন পর এদের দেখল। ছেলে দুটো অন্য কেউ না, আহির আর মিহির। মেঘ এক ধ্যানে ওদের মুখের দিকে তাকিয়েছিল। তখনই আহির এসে মেঘের চোখের সামনে দুটো কার্ড বাড়িয়ে দিয়ে বলল, আমার আর মিহিরের বিয়ের কার্ড। কালকে গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। ইচ্ছে হলে আসিস, আর না হলে আমরা জোর করব না। মেঘ কাপা কাপা হাতে কার্ড দুটো নিল। প্রথম কার্ডটা ওপেন করে দেখল সেটাতে আহির ওয়েডস সারিকা লেখা আছে। আর দ্বিতীয় কার্ডটায় মিহির ওয়েডস সাইফা লেখা আছে। মেঘ কার্ড দুটোর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। তারপর আহিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই মিহির ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, তোর কোনো কথা শোনার ইচ্ছা বা সময় কোনোটাই আমাদের কাছে নেই। সারিকা, সাইফা কান্নাকাটি করছিল, বলছিল তুই না গেলে ওরা নাকি বিয়েটাই করবে না। তাই এগুলো দিতে আসলাম, না হলে কোনো দিন আসতাম না। এবার তুই যাবি নাকি যাবি না সেটা তোর ইচ্ছে। মিহিরের কথা শেষ হতেই আহির তাচ্ছিল্য হেসে বলল, অবশ্য না গেলেও আমরা অবাক হব না, কারণ মানুষের সুখ শান্তি কেড়ে নেওয়া তো তোর পুরনো অভ্যাস। আহান ব্রোর লাইফটা তো 2 বছর আগেই হেল করেছিস, এখন না হয় আমাদেরটাও করবি। কথাটা বলে আহির আর এক মুহূর্ত দাঁড়ালো, সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল। মিহিরও গিয়ে গাড়িতে উঠে বসে পড়ল। ওর উঠতেই গাড়িটা দ্রুত চলে গেল। আর পিছন থেকে এক জোড়া অশ্রুসিক্ত চোখ সেদিকে তাকিয়ে রইল। রাত 10টা। ছাদের একপাশের রেলিংয়ে বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে সাইফা।
শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের অন্ধকারের দিকে। চারপাশে কি হচ্ছে সেদিকে ওর বিন্দুমাত্রও খেয়াল নেই। আপাতত ও নিজের ভাবনায় মগ্ন। হঠাৎ কেউ এসে সাইফাকে পিছন থেকে ঝাপটে ধরে কোলে তুলে ছাদের ভিতরে এনে দাঁড় করাল। আকস্মিক ঘটনায় সাইফা হকচকিয়ে উঠল। তারপর সামনে তাকিয়ে দেখল ওর সামনে রাগী লুক নিয়ে মিহির দাঁড়িয়ে আছে। সাইফা একটা শুকনো ঢোক গিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে, এখনো যাওনি? মিহির দাঁতে দাঁত চেপে বলল, গিয়ে তো ছিলাম, কিন্তু মাঝপথে গিয়ে দেখি ফোনটা ফেলে গেছি, তাই আবার নিতে আসলাম। ভাগ্যিস এসেছিলাম, নাহলে জানতেই পারতাম না। আমি না থাকলেই আপনি এসব কাজ করে বেড়ান। সাইফা আমতা আমতা করে বলল, আসলে ভালো লাগছিল না, তাই ওভাবে বসেছিলাম। মিহির ভ্রু কুঁচকে বলল, ভালো লাগছিল মানে কি? বিয়েটা কি করতে চাও না, নাকি বোনের মতো ন্যাকামো করার ইচ্ছে জেগেছে? মিহিরের কথাটা শেষ হওয়ার সাথে সাথে সাইফা ঝাঝালো কণ্ঠে বলল, সব কথায় আপিকে কেন টেনে আনো বলো তো? 2 বছর আগে আপি যা করেছিল সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, না হলে কখনো ওসব করত না। তোমরা তো সব সময় আপিকে শুধু দোষারোপই করে গেছ, কখনো তো এটা জানতে চাওয়ার চেষ্টা করনি হঠাৎ করেই ওসব কেন করেছিল। আগে সব কিছু ভালো করে খোঁজ নিয়ে আসো, তারপর আপির ব্যাপারে কিছু বলতে আসবে। কথাটা বলেই সাইফা হনহন করে ছাদ থেকে বেরিয়ে আসল। ওর ভীষণ রাগ লাগছে। সত্যিটা না জেনেই সবাই শুধু মেঘকে দোষারোপ করে যাচ্ছে। আরে ভাই, যাকে এত ভালোবাসত তাকে যখন দূরে সরিয়ে দিয়েছে তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই সামান্য কথাটা এদের মাথায় যে কেন ঢোকে না, সেটাই বুঝতে পারে না। সাইফা পারলে এখন মিহিরের মাথাটা ফাটিয়ে দেখত যে ওর মাথার মধ্যে একটুও বুদ্ধি আছে নাকি পুরোটাই গোবরে ভরা। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে চলে গেল হাতের মেহেদি ধোয়ার জন্য। আজকে সারিকা, সাইফার মেহেন্দি ছিল। মেহেন্দির অনুষ্ঠানটা সাইফাদের বাড়িতে বসেই হয়েছিল। অনুষ্ঠান শেষে বরপক্ষের লোকেরা যাওয়ার পর সাইফা মেহেদি হাতে দিয়ে ছাদে চলে গিয়েছিল। হঠাৎ করেই আজকে মেঘকে বড্ড মিস করছিল। মেঘের কথা ভেবে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই ভেবেছিল একা একা বসে থাকলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। অথচ মন তো ভালো হলোই না, উল্টে মিহির এসে মাথাটা গরম করে দিল। সাইফা ওয়াশরুম থেকে বের হয়ে দেখল মিহির বেডের উপর চিত হয়ে শুয়ে আছে। মিহিরের দিকে একবার বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে চেয়ারের উপর থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, প্লিজ তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। এই মুহূর্তে আমি ভীষণ রেগে আছি, যখন তখন তোমাকে যা খুশি বলতে পারি। আর বিয়ের মায়ে 2 দিন বাকি আছে, তাই এখন আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না। সাইফার কথা শুনে মিহির শোয়া থেকে বসে বলল, আমি তোমার সাথে তর্ক করতে আসিনি মিষ্টি পাখি, রোমাঞ্চ করতে এসেছি। এখন আমার খুব প্রেম পাচ্ছে, তাই ভাবছি তোমার সাথে এখন একটু প্রেম করব। সাইফা ওর হাতে থাকা তোয়ালেটা মিহিরের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, তোর প্রেমের গুষ্টি কিলাই, তুই এক্ষুনি বের হ আমার রুম থেকে। মিহির বসা থেকে দাঁড়িয়ে তোয়ালেটা বেডের উপর রেখে সাইফার দিকে এক পা করে এগোতে এগোতে বলল, ছি বউ, নিজের হাজবেন্ডকে এভাবে তুই তোকারি করতে তোমার লজ্জা করে না? সাইফা ঝাড়ি মেরে বলল, লজ্জা কেন করবে? তুমি এখনো আমার হাজবেন্ড হওনি। আমাদের বিয়ের আরও 2 দিন বাকি আছে। আর এই 2 দিনে যা কিছু হতে পারে। মিহির একদম সাইফার কাছে এগিয়ে এসে ওর কোমরে এক হাত রেখে এক টানে সাইফাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, যা কিছু হয়ে যেতে পারে মানে কি? বিয়েটা ক্যান্সেল করার প্ল্যান করেছ নাকি? সাইফা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমি তো মেঘ আপিরি বোন, সো করতেই পারি। সাইফার কথা শুনে মিহির হাত দিয়ে সাইফার গালে স্লাইড করতে করতে বলল, যদি বিয়ে ক্যান্সেল করার মতো কোনো প্ল্যান করে থাকো তাহলে সেটা মাথা থেকে এক্ষুনি ঝেড়ে ফেলো, না হলে তোমাকে কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিব। সাইফা চোখ ছোট ছোট করে মিহিরের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় এইসব বললে আমি ভয় পেয়ে যাব? মিহির একটা বাঁকা হাসি দিয়ে বলল, ভয় পাবে, কারণ আমি যে শুধু মুখে বলি না, কাজেও করে দেখাই, সেটা তোমার থেকে ভালো কে আর জানে বলো? কথাটা বলেই মিহির সাইফার নাকের সাথে নিজের নাক ঘষল। সাইফা ওর চোখ দুটো বন্ধ করে ফেলল। মিহির অনেকটা সময় নিয়ে সাইফার কপালে গভীরভাবে একটা চুমু খেল। তারপর সাইফার নাক টেনে দিয়ে বলল, বউ, আজকে এই পর্যন্তই থাক। বাকি রোমাঞ্চ না হয় আমরা বিয়ের পরেই করব। আপাতত আমার একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, তাই এখন রোমাঞ্চ করা বাদ দিয়ে কাজটা করতে যেতে হবে। টাটা।
কথাটা বলে মিহির আর এক মুহূর্তও দাঁড়াল না। সাইফাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সাইফা মিহিরের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। ও ভালো করেই জানে মিহির এখন কোথায় গেছে। লাস্ট 2 বছর ধরে মিহির আর আহির রাতের এই সময়ে গায়েব হয়ে যায়। এই সময়ে ওদের দুজনের ছায়াটাও খুঁজে পাওয়া যায় না। কোথায় যায় সেটা সবাই ভালো করেই জানে, তাই এই বিষয়ে কেউ কখনো কোনো প্রশ্ন করে না। মেঘ অফিস থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকে দেখল সেই মহিলাটি বেডের উপর ঘুমিয়ে আছে। মেঘ একটু হাসল। ইনি মাঝে মাঝেই এরকম করে। কাজ শেষ হয়ে যাওয়ার পরেও এখানে রাতে থেকে যায়। সারা রাত জেগে মেঘের সাথে গল্প করে। ওর মাথায় তৈল দিয়ে দেয়, বিলি কেটে দেয়। এমনভাবে আগলে রাখেন যেন মেঘ ওনার নিজের মেয়ে। উনি যতক্ষণ মেঘের কাছে থাকে, ও মায়ের থেকে দূরে থাকার কষ্টটা ভুলে যায়। মেঘ দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে ওর হাতে থাকা ফাইলগুলো টেবিলের উপর রাখে। তারপর মহিলাটির কাছে এগিয়ে গিয়ে ওনার মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে বলে, খালা ডিনার করেছ? মহিলাটি ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলল, না আম্মাজান, তোমার আসার অপেক্ষা করতেছিলাম। যাও তুমি গিয়া ফ্রেশ হইয়া আসো, তারপর দুজন মিলে একসাথে খামু। আচ্ছা, বলেই মেঘ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। এই ফ্ল্যাটটায় একটা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, আরেকটা বাথরুম। ব্লিডিংটার কালার একদম উঠে গেছে, জায়গায় ফাঁদ ধরেছে, জানালার গ্রিলে জং ধরে একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে। মেঘ কয়েকবার চেয়েছিল এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে অন্য একটা ফ্ল্যাটে উঠবে, কিন্তু যে টাকা মাইনে পায় তাতে এর থেকে ভালো ফ্ল্যাট ওর পক্ষে এফোর্ড করা সম্ভব না। 2 বছর ধরে ওর লেখাপড়া, খাওয়ার, জামা কাপড়, বাসা ভাড়া এই সব কিছুর খরচ ও নিজেই চালায়। ফ্যামিলির কারো কাছ থেকে একটা টাকাও নেয় না। আসিফ খান আর আজম রহমান প্রতি মাসে ওর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠান, কিন্তু মেঘ সেখান থেকে একটা টাকাও স্পর্শ করে না। কাজের মহিলাটি মেঘের ফাইলগুলো গুছিয়ে রাখছিল। তখনই হঠাৎ করে ফাইলগুলোর মধ্যে থেকে সেই বিয়ের কার্ড দুটো বেরিয়ে আসে। উনি কৌতূহল বশত কার্ড দুটো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ঠিক তখনই মেঘ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মহিলাটিকে এতটা উৎসাহ নিয়ে কার্ড দুটো দেখতে দেখে মেঘ হাসি মুখে প্রশ্ন করে, ওভাবে কি দেখছ খালা? মহিলাটি কার্ডগুলো দেখতে দেখতেই বলল, আম্মা জান, আমি এই কাগজগুলা আরও একখানে দেখছি। এগুলা তোমার কাছে আসলো কোথা দিয়া? মেঘ তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, কোথায় দেখেছ? তোমারে কইছিলাম না এক বড় লোক বাসায় কাজ করি, সেইখানে দেখেছি। মেঘ বলল, দেখতেই পারো, কারণ এই কার্ড এখন এই শহরের প্রায় 50% নামি দামি বিজনেসম্যানদের বাসায় খুঁজে পাবে। এগুলো কার বিয়ের কার্ড জানো? মেঘের প্রশ্ন শুনে মহিলাটি না সূচক মাথা নাড়াল। মেঘ মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বিজনেসম্যান আহাদ খান এবং আজম রহমানের 2 ছেলের বিয়ে। মেঘের কথা শুনে মহিলাটি চোখ বড় বড় করে বলল, এগুলা কি আহির খান আর মিহির রহমানের বিয়ার কার্ড? জাগো, বিয়ার কথা টিভিতেও দেখাইছিল। মেঘ ছোট্ট করে বলল, হুমম। মহিলাটি অবাক কণ্ঠে বলল, ওনারা তো শুনছি খুব নামকরা মানুষ। ওনাগো বিয়ার কার্ড তুমি কই পাইলা? মেঘ স্বাভাবিকভাবেই বলল, ওনারাই সকালে এসে দিয়ে গেলেন। মেঘের কথা শুনে মহিলাটির চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। উনি মেঘের দিকে একটু এগিয়ে এসে বললেন, সত্যি করে কত আম্মাজান, এইগুলা তুমি কই পাইলা? দেখো, আমার কাছে একদম মিথ্যা কথা কোবা না। আচ্ছা, ওনারা কি তোমার অফিসের বসো? ওনার অবস্থা দেখে মেঘ ফিক করে হেসে দিয়ে বলল, আরেহ না, ওনারা আমার অফিসের বসো হতে যাবে কেন? আমি তো একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করি। ওনাদের অফিসে চাকরি করার মতো যোগ্যতা এখনও আমার হয়নি। মেঘের কথা শুনে মহিলাটি অসহায়ের মতো মুখ করে বলল, তাহলে কই পাইলা? মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি বিজনেসম্যান আজম রহমানের ছোট মেয়ে, আর মিহির রহমানের একমায় ছোট বোন তাসনুবা সায়াজ মেঘনা। মেঘের কথা শেষ হতেই মহিলাটার হাত থেকে কার্ড দুটো নিচে পড়ে গেল আর উনি চিল্লিয়ে বলল, কি? হঠাৎ করে এত জোরে চিৎকার দেওয়ায় মেঘ কেঁপে উঠল। আবার পরক্ষণেই মহিলাটির অবস্থা দেখে হো হো করে হেসে দিল। খান বাড়ির গেস্ট রুমে কাচুমাচু করে বসে আছে মেঘ। চারপাশের সবকিছু কেমন অসহ্য লাগছে। নিজের কাছেই নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। এই বাড়ির ছেলে একদিন ওর জন্যই এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে চলে গেছে। না, চলে যায়নি, হারিয়ে গেছে। প্রায় 2 বছর ধরে আহানের কোনো খোঁজ নেই। মেঘের দেওয়া আঘাত সহ্য করতে না পেরে আহান কাউকে কিছু না বলে দেশ ছেড়েই চলে গেছে।
আজ অবধি কাউকে একটা ফোন অবধি করেনি। সবাই অনেক খুঁজেছে কিন্তু ওর কোনো হদিস পায়নি। কোথায় আছে, কি করছে, কেউ কিচ্ছু জানে না। কথায় আছে না না, কেউ যদি হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে বের করা যায়, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় চলে যায় তাহলে তাকে 1000 বার খুঁজেও কোনো লাভ হয় না। আহির, মিহির, হিয়ান, অভি ওরা ওদের সব সোর্স লাগিয়েও আহানকে খুঁজতে ব্যর্থ হয়েছে। ওরা শুধু এইটুকু জানতে পেরেছে আহান এই দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা আজও অজানা রয়ে গেছে। মেঘের নিজেকে আজকে খুব অপরাধী মনে হচ্ছে। ওর জন্য এতগুলো মানুষ আজ কষ্টের মধ্যে আছে। এই বাড়ি, ঘর সবকিছু একই আছে, শুধু পাল্টে গেছে মানুষগুলো। যারা এক সময় ওকে মাথায় করে রাখত তারা এখন ওর সাথে ঠিকভাবে কথা অবধি বলে না। অভিমানে সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উহুম, মেঘের জন্য আহান সবকিছু ছেড়ে চলে গেছে, সেই জন্য কেউ ওর উপরে অভিমান করেনি। অভিমান করেছে কারণ মেঘ নিজেও কারো সাথে যোগাযোগ রাখেনি। এই 2 বছরে একবারের জন্যও কারো সাথে দেখা করেনি। ইনফ্যাক্ট নিজের ভার্সিটি থেকে টিসি নিয়ে অন্য একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। কাউকে একটা বার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেনি। ওর বাসার ঠিকানাটা পর্যন্ত ও কাউকে দেয়নি। মেঘ আজকে সকালে ওদের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে বিয়েটা খান বাড়িতে হবে। আহির আর মিহিরের বিয়ের অনুষ্ঠানটা একসাথে এই বাড়িতেই করা হবে। তাই মেঘ ওখান থেকে সোজা এই বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর কেউই ঠিকভাবে ওর সাথে কথা বলেনি। সবাই কাজের বাহানা দেখিয়ে ওকে এক প্রকার ইগনোর করেছে। শুধু মোনা খান এক ফাঁকে একজন সার্ভেন্টকে মেঘের রুম দেখিয়ে দিতে বলেছে। তারপর সেই সার্ভেন্ট ওকে এই রুমে নিয়ে এসেছে। শুধু ও ই না, সাথে ওর বাসার সেই পরিচারিকাকেও নিয়ে এসেছে। উনি প্রথমে আসতে রাজি হননি, কিন্তু মেঘের জোড়াজুড়িতে আসতে এক প্রকার বাধ্য হয়েছেন। আপাতত মেঘ ওনাকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য নিচে পাঠিয়ে দিয়েছে, আর যাওয়ার আগে সাবধান করে দিয়েছে যাতে ওর ব্যাপারে এখানের কাউকে কিছু না বলে। দুপুর রাত 2টা, মেঘ শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হল। বের হয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলগুলো বেঁধে নিল। তারপর ওড়নাটা সুন্দরভাবে মাথায় পেঁচিয়ে রুম থেকে বের হল। মেঘ সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই ওর চোখ গেল ড্রয়িং রুমের সোফার দিকে। সেখানে হিমা, রিয়ান, রিজা, রিজার হাসবেন্ড, দিশা, অভি, হিয়ান, আলিশা বসে আছে। মেঘ বুঝতে পারল ওরা সবাই গায়ে হলুদের তত্ত্ব দিতে এখানে এসেছে। তত্ত্বের কথা ভাবতেই মেঘের মনে পড়ে গেল হিয়ানের গায়ে হলুদের কথা। সেদিন ওরাও এভাবে তত্ত্ব নিয়ে হিয়ানদের বাড়িতে গিয়েছিল, আর আহানরা সবাই মিলে ওদের কি রকম নাজেহালটাই না করেছিল। সেসব কথা ভেবে মেঘের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। পরক্ষণেই সামনে তাকিয়ে কিছু একটা দেখে ওর হাসি মিলিয়ে গেল। ওর চোখে মুখে এসে ভর করল একরাশ মুগ্ধতা। আলিশার কোলে ছোট্ট একটা ছেলে বেবি বসে আছে। বেবিটার বয়স মোটামুটি 1 বছরের মতো হবে। বেবিটা বারবার আলিশার নাক, চোখ, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ওর হিজাব, জুয়েলারি, শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। আর আলিশা নাকমুখ কুচকে বেবির হাত একটা থেকে সরিয়ে দিচ্ছে, আর ছাড়া পেয়ে বেবি গিয়ে আরেকটা ধরছে। মেঘ বেশ ভালো করেই বুঝতে পারছে এটা আলিশা আর হিয়ানের বেবি। ও সবার থেকে দূরে ছিল ঠিকই, কিন্তু আড়াল থেকে সবার খোঁজ খবর রেখেছে। আলিশা আর হিয়ানের 1 বছর আগে বেবি হয়েছে। ওরা এখন বেবি নিয়ে ওদের আলাদা ফ্ল্যাটে থাকে, কারণ সেখান থেকে হিয়ানের অফিসে যেতে সুবিধা হয়। রিয়ান আর হিমার বেবির বয়স 2.5 বছর। ওরা লন্ডনে সেটেলড হয়ে গেছে। রিজা আর দিশার কাজিন 8 মাস আগে বিয়ে করেছে। ওদের রিলেশনটা বাড়ি থেকে কেউ মেনে নিচ্ছিল না, তাই ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আর বিয়ের পর আস্তে আস্তে সবাই মেনে নিয়েছে। আহান আর মেঘ চলে যাওয়ার কিছু মাস পরে দিশা আর অভির বিয়ে হয়েছে। বিয়েটা মোটামুটি করে ঘরোয়াভাবেই হয়েছে। দিশা প্রথমে বিয়েতে রাজি না থাকলেও বিয়ের পরে অভির ভালোবাসা, কেয়ারিংগুলো দেখে আস্তে আস্তে অভিকে ভালোবাসতে বাধ্য করেছে। দিশা, অভি আর অভির মা বাবা ওরা সবাই একসাথেই থাকে। আর দিশা আপাতত 6 মানর্থ প্রেগনেন্ট। কথাগুলো ভাবতে ভাবতে মেঘ নিচে নামল। নিচে নেমে প্রথমেই সোফার কাছে এগিয়ে গিয়ে সবাইকে সালাম দিল। মেঘের কণ্ঠস্বর শুনে সবাই মেঘের দিকে তাকাল। আর তাকিয়েই সবাই বেশ অবাক হয়ে গেল, কারণ মেঘ আগের থেকে একদম শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। 2 বছর আগের মেঘের মধ্যে আর এই মেঘের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। সবাই ওভাবে অবাক হয়ে তাকিয়ে থেকেই মেঘের সালামের অ্যান্সার দিল। মেঘ গিয়ে আলিশার কোল থেকে ওর বেবিকে কোলে নিল।
তারপর বেবির নাম জিজ্ঞেস করতেই জানতে পারল ওর নাম আরাফ। মেঘ বেবিটাকে কোলে নিয়ে অন্য পাশে গিয়ে একা একা ওর সাথে কথা বলতে লাগল। আর বাকিরা সবাই অবাক হয়ে দূর থেকে মেঘের দিকে তাকিয়ে থাকল। এতগুলো দিন পরে দেখা হলো আর মেঘ কারো সাথে ঠিক করে কথা অবধি বলছে না। সবাই ভাবছে কি দিয়ে তৈরি এই মেয়ে, একে তো এত বড় একটা ভুল করেছে, তার উপর এখন ওদের সবাইকে এভাবে ইগনোর করছে। হিয়ানেরা সবাই দুপুরে লাঞ্চ করার পর চলে গেল। মেঘও ওদের সবার সাথে একসাথেই লাঞ্চ করেছে, কিন্তু কারো সাথে আগ বাড়িয়ে একটুও কথা বলেনি। সবাই যেটা জিজ্ঞেস করেছে ও শুধু তাতে হ্যাঁ না বলে অ্যান্সার দিয়েছে। সবাই মেঘের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে বেশ বিরক্ত হয়েছে। সন্ধ্যা সকাল 7টা। মেঘ ওর রুমে এসে বসে আছে। নিচ থেকে লাউড মিউজিকের আওয়াজ ভেসে আসছে। বাসার সামনের গার্ডের এরিয়ায় আহির আর মিহিরের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। মিহিরের গায়ে হলুদ এখানে হবে আর সারিকা সাইফার গায়ে হলুদ ওদের বাড়িতে হবে। মেঘের আপাতত এসবে কোনো ইন্টারেস্ট নেই। ও লাউড মিউজিক আর মানুষের চিল্লাচিল্লি একদম সহ্য করতে পারে না। মানে যে জায়গায় অতিরিক্ত শব্দ শোনা যায় সেখানে গেলে ওর ভীষণ মাথা ব্যথা হয়। তাই মেঘ ডিসিশন নিয়েছে ও হলুদের ফাংশনে যাবে না। মেঘ বেডের উপর থেকে উঠে গিয়ে ওর ব্যাগ খুলে ঘুমের ঔষধ বের করে সেখান থেকে 2টো ঔষধ খেয়ে নিল। তারপর রুমের দরজা লক করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেঘ ঘুমাতে যাবে তার আগেই শুনতে পেল মিউজিক থেমে গেছে আর বাইর থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। ও একবার ভাবল নিচে গিয়ে দেখবে কি হয়েছে, কিন্তু ঘুমের ঔষধ খাওয়ার কারণে বেশিক্ষণ চোখের পাতা খুলে রাখতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য বেশ সকাল সকাল ঘুম ভাঙল মেঘের। ও ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছিল, তাই ভীষণ খিদে পেয়েছে ওর। আপাতত কিছু না খেতে পারলে পেটের মধ্যে থাকা ইঁদুর বাদুরগুলো হিপ হপ ডান্স করা শুরু করে দিবে। মেঘ নিচে এসে কিচেনে গিয়ে ফ্রিজ খুলল। দেখল ফ্রিজে বেশিরভাগই ফাস্টফুড রাখা আছে। বাট খালি পেটে এগুলো খেলে মেঘের শরীর খারাপ করবে। তাই ও এগুলো বাদ দিয়ে অন্য কিছু খুঁজতে লাগল। আর খুঁজতে খুঁজতে একটা প্যাকেটে কতগুলো পেয়ারা পেয়ে গেল। সেখান থেকে একটা পেয়ারা নিয়ে খেতে খেতে ও বাইরে চলে গেল। যদিও খালি পেটে ফল খেলে সমস্যা হয়, তবুও কিছুই করার নেই। আপাতত খিদে কমানোটা জরুরি। মেঘ বাইরে এসে দেখল এখানে গার্ড আর পার্টি প্ল্যানারের লোকেরা ছাড়া কেউ নেই। পার্টি প্ল্যানারের লোকেরা কালকের গায়ে হলুদের স্টেজ, গেট, ডেকারেশন সবকিছু খুলে চেঞ্জ করে আবার নতুন করে বিয়ের জন্যে সাজাচ্ছে। মেঘ পেয়ারাটা খেতে খেতে সুইমিং পুলের কাছে গিয়ে পরনে থাকা প্যান্টটা পায়ের দিক থেকে একটু ফোল্ড করে উপরে উঠিয়ে পুলের পানিতে পা ডুবিয়ে বসে পড়ল। ও খেতে খেতে সামনে তাকাতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। গলায় পেয়ারা আটকে গেল। হঠাৎ করেই ও বিষম খেয়ে কাশতে শুরু করল। কাশতে কাশতে ওর মুখ থেকে সব পেয়ারা বের হয়ে পানিতে পড়ে গেল। মেঘ পুলের যে পাশে বসে আছে ঠিক তার অপর পাশ দিয়ে আহান ফোন স্ক্রুল করতে করতে হেঁটে যাচ্ছে। ওর পরনে একটা ট্রাউজার আর হুডিওয়ালা জ্যাকেট। দেখেই বোঝা যাচ্ছে ও এইমাই ঘুম থেকে উঠে এখানে এসেছে। কিন্তু মেঘ এটা ভেবে পাচ্ছে না যে আহান এখানে কিভাবে এলো। একদিকে কাশতে কাশতে ওর দম আটকে আসছে, অন্যদিকে আহান সত্যিই ওর সামনে দাঁড়িয়ে আছে নাকি স্বপ্ন দেখছে সেটা ভেবে ওর মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কারো কাশির শব্দ শুনে আহান ফোন থেকে চোখ সরিয়ে ডান পাশে তাকাল। দেখল মেঘ পুলের মধ্যে পা ডুবিয়ে ওর দিকে তাকিয়ে কেসে যাচ্ছে। আহান দ্রুত পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে নিলেই মেঘ ভয় পেয়ে পুল থেকে পা তুলে দৌড় দিতে চাইল। কিন্তু ওর পা ভেজা থাকায় দৌড় দিতে গিয়ে ও স্লিপ কেটে পড়ে যেতে নিল। ঠিক তখনই আহান দৌড়ে এসে ওর এক হাত ধরে ফেলল। মেঘ এতক্ষণে বুঝতে পারল এটা স্বপ্ন না, সত্যিই আহান ওর সামনে দাঁড়িয়ে আছে। মেঘ ভীতু চোখে একবার আহানের দিকে তাকাচ্ছে আরেকবার পিছনের পুলের দিকে তাকাচ্ছে। কারণ আহান শুধু মেঘের এক হাত ধরে আছে আর মেঘের সম্পূর্ণ শরীর চিত হয়ে পুলের দিকে ঝুলে আছে। এখন যদি আহান কোনোভাবে মেঘের হাতটা ছেড়ে দেয় তাহলে মেঘ একদম সোজা পানিতে গিয়ে পড়বে। মেঘের ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে আহান ওর হাতটা ছেড়ে দিল আর ও যেভাবে ছিল সেভাবেই চিত হয়ে পানিতে পড়ে গেল। আহান মেঘের পড়ে যাওয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসতে যাবে তার আগেই মেঘ কোনো রকম নিজেকে সামলে নিয়ে পিছন থেকে রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, আর ইউ স্টুপিড, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? মেঘ কথা শুনে আহান দাঁড়িয়ে গেল।
তারপর পিছনে মেঘের দিকে ঘুরে ভ্রু কুঁচকে রুড স্বরে বলল, ও হ্যালো ম্যাম, আমি আপনার বেতনভুক্ত বডিগার্ড নই যে আপনাকে বাঁচাবো। আর আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই স্টুপিড বলছেন? এই বাড়িতে থাকতে হলে একটু বুঝে কথা বলবেন, না হলে আপনাকে গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমার বেশি সময় লাগবে না। কথাটা বলেই আহান হনহন করে ওখান থেকে বাড়ির ভিতরে চলে গেল। আর মেঘ ছলছল চোখে আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেঘ ভিতরে এসে ফ্রেশ তাড়াতাড়ি নিচে এলো। ওর নাকে মুখে পানি চলে গেছে, ঠান্ডায় সারা শরীর কাঁপছে, মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। ও নিচে এসে দেখল বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে কফি আর স্ন্যাক্স খাচ্ছে। মেঘ ড্রয়িং রুম থেকে দ্রুত পায়ে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে কফি বানাতে যাবে তার আগেই মোনা খান ওর দিকে একটা কফির মগ বাড়িয়ে দিলেন। মেঘ কফির মগটা হাতে নিয়ে ডাইনিং রুমে এসে চেয়ারে বসে চুপচাপ কফি খেতে লাগল। সবাই বারবার মেঘের দিকে আর চোখে তাকাচ্ছে। ওদের কাছে মেঘের বিহেভিয়ার কেমন অস্বাভাবিক লাগছে। ও দ্রুত কফিটা শেষ করে অন্য একটা কফির মগ হাতে নিয়ে উপরে চলে এলো। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। 2 বছরে মেয়েটা একদম পাল্টে গেছে, হয়তো এতদিনে বিয়েও করে নিয়েছে। আহান তাচ্ছিল্য একটা হাসি দিল। যাকে মন প্রাণ এতগুলো বছর ভালোবেসে গেল, সে এখন অন্য একজনের সংসার করছে। মেঘ ব্রেকফাস্ট করতে নিচে এসে জানতে পারল আহান কালকে সন্ধ্যায় এখানে এসেছে। ও যে আসবে সেটা আগে থেকে কেউই জানত না, হঠাৎ করে এভাবে এসে সবাইকে চমকে দিয়েছে। সবাই প্রথমে অবাক হলেও এতদিন পর আহানকে দেখে পুরো বাড়িতে কান্নার বন্যা হয়ে গেছিল। আহানকে কালকে সবাই অনেকবার জিজ্ঞেস করেছিল যে এতদিন ও কোথায় ছিল, কারো সাথে যোগাযোগ করেনি কেন, কিন্তু আহান কারো প্রশ্নের কোনো অ্যান্সার দেয়নি, সব কিছু ইগনোর করে গেছে। 12টার দিকে সবাই সারিকা, সাইফাদের বাড়ির উদ্দেশ্যে বের হল। সেখানে যাওয়ার পর সবাই আহান আর মেঘকে দেখে যেমন খুশি হল তেমনি সবাই ভীষণ ইমোশনালও হয়ে গেছিল। এতদিন পর ওদের দুজনকে একসাথে দেখতে পাবে সেটা কেউ ভাবতেই পারেনি। অবশেষে আহির, সারিকা আর মিহির সাইফার বিয়েটা হয়েই গেল। সন্ধ্যার দিকে বরযাত্রীরা সবাই খান ম্যানশনে চলে আসল। এখানে আসার পর সমস্ত রিচুয়াল শেষ করে সারিকা, সাইফাকে উপরে পাঠিয়ে দেওয়া হল। রাত সকাল 11:30। কনকনে ঠান্ডার মধ্যেও ছাদের এক কোণে বসে একমনে অফিসের কাজ করে যাচ্ছে মেঘ। ও অফিস থেকে অনেক রিকোয়েস্ট করে 3 দিনের ছুটি নিয়েছে ঠিকই, কিন্তু আসার আগে ওর বসো এক গাদা ফাইল ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছে 3 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে। তাই মেঘ সাইফাদের বাড়ি থেকে এসেই ফাইল বয়ে নিয়ে ছাদে চলে এসেছে কাজ করার জন্য। নিচে লোকজনের চিল্লাচিল্লির জন্য কাজে মন বসাতে পারছিল না, এজন্য ছাদটাকেই কাজ করার জন্য বেস্ট জায়গা মনে করল। মেঘ মনোযোগ দিয়ে কাজ করছিল, হঠাৎ ওর নামে সিগারেটের স্মেল আসতেই ওর কাশি শুরু হয়ে গেল। ও ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়েই দেখল আহান হাতে সিগারেট নিয়ে ভূত দেখার মতো চমকে ওর দিকে তাকিয়ে আছে। মেঘ কাশতে কাশতে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আহান দেখল মেঘের কষ্ট হচ্ছে তাই হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে অবাক কণ্ঠে বলল, আমি তো সিগারেট খেতে এসেছিলাম, কিন্তু আপনি এত রাতে একলা এখানে কি করছেন? মেঘ আহানের প্রশ্নের উত্তর না দিয়ে ওকে আবার পাল্টা প্রশ্ন করল। বলল, আপনি সিগারেট খান? কোথায়, আগে তো কখনো খেতে দেখিনি। মেঘের কথা শুনে আহান তাচ্ছিল্য হেসে বলল, শুধু সিগারেট খাই না, ড্রিঙ্কসও করি। আর আগে খেতে দেখেননি কারণ আমি আগে কখনোই এসবে হাতও লাগাইনি। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, আরেহ বাহ, বেশ ভালো, তা হঠাৎ এত উন্নতির কারণ জানতে পারি? আহান গিয়ে মেঘের পাশের বেতের চেয়ারটার উপর বসল। তারপর স্বাভাবিকভাবে বলল, আগে এসবের প্রয়োজন হয়নি, কারণ একটা পরীর উপর আমি খুব বাজেভাবে আসক্ত হয়ে গিয়েছিলাম। সে ছাড়া আমার উপর অন্য কোনো নেশা কাজ করত না, কিন্তু আমার সেই পরীটা হঠাৎ করেই একদিন হারিয়ে গেছে, তাই তার নেশা কাটাতে এই নেশাকে বেছে নিয়েছি। বলতে পারেন নিজের কষ্টগুলোকে কমানোর সামান্য একটা চেষ্টা করছি। আহানের কথা শুনে মেঘের কান্না চলে আসল। ওর ইচ্ছে করছে একবার আহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিতে, আর বলতে, আমি যা করেছিলাম সব তোমাদের সবার ভালোর জন্য করেছিলাম। একদিন তোমরা সবাই সত্যিটা ঠিক বুঝতে পারবে। কিন্তু না, ও এখন এসব কিছুই আহানকে বলতে পারবে না। এত স্যাক্রিফাইস করার পর কিছুতেই ওর প্ল্যানটা ফেল হতে দিবে না। মেঘ দ্রুত ওর ফাইলগুলো গুছিয়ে বসা থেকে উঠে দাঁড়াল। ওকে দাঁড়াতে দেখে আহান ব্যস্ত কণ্ঠে বলল, আরে ম্যাম প্লিজ কুল ডাউন, আমি ড্রিঙ্কস করি এটা ঠিক,
বাট আজকে ছুঁয়েও দেখিনি, বিশ্বাস করুন। আমি আপনার কোনো ক্ষতি করব না, প্রমিস। প্লিজ আপনি এখানে বসতে পারেন। আহানের কথা শুনে মেঘের বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ও কোনো রকম জিও দিয়ে ঠোঁটটা ঝুলিয়ে শুকনো কণ্ঠে বলল, আসলে আমার একটু কাজ আছে, এগুলো গিয়ে কমপ্লিট করতে হবে, আমি আসি। আহান শুকনো হেসে বলল, কাজ আছে নাকি? আপনার হাসবেন্ড এত রাতে আপনাকে একটা ছেলের সাথে দেখলে মাইন্ড করবেন? বাই দা ওয়ে, আপনার হাসবেন্ড কোথায়? ওনাকে তো বিয়ে বাড়িতে দেখলাম না। আহানের কথা শুনে মেঘ রুক্ষ গলায় বলল, আমি কোনো ছেলের সাথে কথা বলি সেটা আমার হাসবেন্ড একদম পছন্দ করেন না। আমার হাজবেন্ডের অপছন্দ করে এমন কোনো কাজ আমি করতে চাই না। আর উনি অফিসের কাজে ব্যস্ত আছেন, তাই এখানে আসেননি। কথাটা বলেই মেঘ হনহন করে সেখান থেকে চলে গেল। একবারের জন্যেও পিছনে তাকালো না, কারণ ও জানে পিছনে তাকালেই এক জোড়া অসহায় চোখ দেখতে পাবে, যেই চোখের দিকে তাকালে ও আর নিজেকে সামলাতে পারবে না। ইচ্ছে করবে একবার ছুটে এসে লোকটাকে ছুঁয়ে দিতে। আহান মেঘের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে রাখা টেবিলটাকে জোরে লাথি মারল। তারপর মৃদু চিল্লিয়ে বলল, কত সহজে বলে দিলে তোমার হাজবেন্ড অপছন্দ করে এমন কোনো কাজ তুমি করতে চাও না। তুমি এতটা সেলফিশ কিভাবে হয়ে গেলে মেঘ? কেন আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ে না? আমাকে কেন এভাবে কষ্ট দিলে মেঘ? এর থেকে তো ভালো তুমি আমাকে নিজের হাতে শেষ করে দিতে, অন্তত এই যন্ত্রণা থেকে তো মুক্তি পেতাম। কথাটা বলতে বলতে আহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। ও দ্রুত চোখের পানি মুছে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল। না, এভাবে ফুটবল হলে চলবে না। মেঘ যদি ওকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে ও কেন মেঘকে ছাড়া ভালো থাকতে পারবে না? কথাটা ভাবতে ভাবতে আহানের চোখ গেল টেবিলের নিচের দিকে। দেখল সেখানে একটা কাগজ পড়ে আছে। ও ভাবল হয়তো তাড়াহুড়োতে মেঘ কাগজটা ফেলে গেছে। আহান একটু ঝুঁকে কাগজটা হাতে নিয়ে দেখতে লাগল। এটা মেঘের পার্সোনাল কোনো একটা ডকুমেন্ট। হঠাৎ আহানের চোখ মেঘের নামের উপরে আটকে গেল। এখানে মেঘের নাম দেওয়া মিসেস মেঘনা খান। নামটা পড়ে আহান 440 ভোল্টের শোকট খেল। ও ভাবতেই পারছে না মেঘ এখনও ওর সারনেম ইউজ করে। তাহলে কি মেঘ ওদের বিয়েটা মেনে নিয়েছিল? যদি মেনেই থাকে তাহলে দ্বিতীয় বিয়ে কেন করল? আর মেঘ যে এখনও ওর এক্স হাজবেন্ডের সারনেম ইউজ করে সেটা কি ওর বর্তমান হাজবেন্ড জানে? এসব ভেবে আহানের মাথা ঘুরছে। কি যে হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। মেঘের বর্তমান হাজবেন্ড কেন মেঘকে ওর এক্স হাজবেন্ডের সারনেম ইউজ করতে দিচ্ছে আহানের মাথায় সেটাই ঢুকছে না। সকালবেলা ব্রেকফাস্ট করার পর ইয়ং যারা আছে তারা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। বাড়ির বড়রা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। কাজ করে অনেক রাত করে ঘুমিয়েছে, তাই ওর উঠতে একটু দেরি হয়ে গেল। মেঘ নিচে নেমে দেখল ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছে। ও সবাইকে দেখেও না দেখার ভান করে ডাইনিংয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সাইফা এসে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে জোর করে সোফায় বসিয়ে দিল। তারপর নিজেও মেঘের পাশে ধপ করে বসে পড়ল। মেঘ মুখ তুলে একবার সবার দিকে তাকাল। দেখল আহান ওকে দেখে মুখটা কালো করে বসে আছে। আর আহির মিহির মুখটা পেঁচার মতো করে রেখেছে। ওদের দেখে মনে হচ্ছে কেউ ওদের করলার জুস খাইয়ে দিয়েছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে দাঁড়িয়ে বলল, সাইফু, আমার খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্টটা করে আসি, তারপর তোদের সাথে আড্ডা দেব। মেঘের কথা শেষ হতেই সাইফা আবার ওর হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আপি প্লিজ যেও না, এতগুলো দিন পর তোমাকে দেখলাম। কত কথা জমে আছে জানো, সেগুলো সব আজকে বলবো। মেঘ একটু ইতস্তত করে বলল, আচ্ছা আপাতত আমি যাচ্ছি, পরে না হয় তোদের সব কথা শুনব। মেঘের কথা শুনে সারিকা অভিমানী কণ্ঠে বলল, আপি তুমি আমাদের আর আগের মতো ভালোবাসো না তাই না? মেঘ মৃদু হেসে বলল, কে বলেছে আমি তোদের ভালোবাসি না? আমি তো তোদের নিজের থেকেও বেশি ভালোবাসি। সারিকা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, সেই জন্যই তো লাস্ট 2 বছরে একটা বারও আমাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করনি। নিজের সিম কার্ডটা অবধি চেঞ্জ করে ফেলেছ। সারিকার কথা শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগেই আহান পিঞ্চ করে বলল, আরে সারিকা, বুঝতে পারছিস না উনি ওনার নিউ হাজবেন্ডকে পেয়ে বাকি সবাইকে ভুলে গেছে। ওনাকে এখন এসব বলে লাভ নেই। কিছু কিছু স্বার্থপর মানুষ থাকে যাদের লাইফে নতুন কেউ আসলে তারা পুরনো মানুষগুলোকে ভুলে যায়। আহানের কথা শুনে মেঘের বুকটা ভার হয়ে আসল। কিন্তু বাকিরা সবাই আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সাইফা অবাক কণ্ঠে আহানকে উদ্দেশ্য করে বলল,
ভাইয়া কি বলছো এসব? আপির নিউ হাসবেন্ড মানে? সাইফাকে এমন অবাক কণ্ঠে প্রশ্ন করতে দেখে আহান ভ্রু কুঁচকে বলল, নিউ হাসবেন্ড মানে যার সাথে ওনার বিয়ে হয়েছে তার কথা বলছি। আহানের কথা শুনে সবাই বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। সারিকা অসহায় কণ্ঠে বলল, কি সব বলছো ভাইয়া? তোমার মাথা ঠিক আছে? আহান বিরক্তির স্বরে বলল, আজব তোরা সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘনা যার সাথে এখন থাকে আমি তার কথা বলছি। সাইফা মুখ বাঁকিয়ে বলল, আপি কারো সাথে থাকতে যাবে কোন দুঃখে? আপি তো একাই একটা ফ্ল্যাটে থাকে। সাইফার কথা শুনে আহান অবাক কণ্ঠে মৃদু চিল্লিয়ে বলল, ও আট, একা একটা ফ্ল্যাটে থাকে মানে? ওর হাসবেন্ড তাহলে কোথায় থাকে? আহানের কথাটা শেষ হতেই হিয়ান ধমক দিয়ে বলল, কি তখন থেকে হাসবেন্ড হাসবেন্ড করে যাচ্ছিস? মেঘের হাসবেন্ড আসবে কোথা থেকে? ও তো 2 বছর ধরে একাই একটা ফ্ল্যাটে থাকে। হিয়ানের কথা শুনে আহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব? ও কিছুই বুঝতে পারছে না। সব কিছু ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মেঘ এখনও বিয়ে করেনি তাহলে ওকে ছেড়েছিল কেন? আর কালকে রাতেই বা কেন বলেছিল ওর হাসবেন্ড অপছন্দ করে এমন কোনো কাজ ও একদম করতে চায় না। কথাটা ভাবতে ভাবতে আহান মেঘের দিকে তাকাল। দেখল মেঘ বসা থেকে উঠে উপরে চলে যাচ্ছে। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে আমি ছাড়ব না মেঘ। আমাকে মিথ্যা বলার ফল তুমি হারে হারে টের পাবে। একবার সব সত্যিটা জানতে পারি তারপর দেখবে আমি তোমার কি অবস্থা করি। ছাদের এক কোণায় দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে মেঘ। ওর চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে। এতগুলো কাছের মানুষ থাকতেও ওর কষ্টটা দেখার মতো কেউ নেই। বড্ড অসহায় লাগছে নিজেকে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আর বলতে শেষবারের মতো তোমরা আমাকে একটু আদর করে দাও। হয়তো কখনো তোমাদের কারো সাথে আর আমার দেখা হবে না। কিন্তু ও চাইলেও এখন কাউকে কিচ্ছু বলতে পারবে না। কারণ তাহলে ওর এত দিনের কষ্ট সব বিফলে চলে যাবে। হঠাৎ পিছন থেকে মেঘের কাঁধে কেউ হাত রাখল। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল হিয়ান দাঁড়িয়ে আছে। হিয়ানকে দেখে মেঘ আর নিজেকে সামলাতে পারল না। ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে এসব কেন হলো ভাইয়া? আমি তো কখনো কারো ক্ষতি করিনি তাহলে আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? হিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মেঘের প্রশ্নের অ্যান্সার তো ওর নিজেরও জানা নেই। হিয়ানের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানিয়ে গড়িয়ে পড়ল। আর চোখের সামনে ভাসতে লাগল 2 বছর আগের কথা। ফ্ল্যাশব্যাক। আহান যেদিন আবির আর জেরিনকে পুলিশে দিয়ে এসে সবটা ক্লিয়ার করে বলেছিল। আবির আর জেরিনের পরিবার সেদিনই সিলেট ফিরে গিয়েছিলেন। যাওয়ার আগে ওনারা আহানদের সবার কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন। সব কিছু ঠিকঠাকই চলছিল। 2 সপ্তাহের মধ্যে মেঘ আর সাইফা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। মোনা খান আর মীরা রহমানের ট্রিটমেন্টেই ওরা সুস্থ হয়ে গিয়েছিল। তাই ওদের আলাদা করে আর হসপিটালে নিয়ে গিয়ে কোনো টেস্ট করানো হয়নি। সাইফা যতদিন অসুস্থ ছিল মিহির ওর অনেক কেয়ার করেছে। সাইফা কথা না শুনলে কখনো কখনো সুন্দরভাবে বুঝিয়ে কথা শুনিয়েছে। আবার কখনো বকে ধমক দিয়ে কথা শুনিয়েছে। মিহিরের কেয়ারিং দেখে ওর প্রতি সাইফার যে রাগ ছিল সেটা আস্তে আস্তে কমে গেছে। আর আহান সে তো মেঘ যতদিন অসুস্থ ছিল ততদিন তার অন্য দিকে কোনো খেয়ালই ছিল না। সব কিছু ভুলে গিয়ে সারাদিন শুধু মেঘের দেখাশোনা করেছে। মেঘকে খাবার খাওয়ানো থেকে শুরু করে ঔষধ খাওয়ানো পর্যন্ত সবকিছু আহান একা হাতে করেছে। বাকিরা মেঘের কেয়ার করবে কি আহানের কাণ্ড দেখেই হেসে গড়াগড়ি খেত। কারণ আহান মেঘকে এমনভাবে ট্রিট করত যেন মেঘ 6 মাসের ছোট একটা বাচ্চা। প্রায় 2 সপ্তাহ পর মেঘ সুস্থ হয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর 2 দিন সবকিছু নরমাল ছিল। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই মেঘের মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হতে থাকে। মাঝে মাঝে আচমকা ব্যথা শুরু হতো আবার এমনি এমনি কমেও যেত। মেঘ ভেবেছিল হয়তো মাথায় আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে তাই ও ব্যাপারটা তেমন একটা পাত্রা দেয়নি। এভাবে কেটে গেল আরও 15 দিন। এর মধ্যে মেঘের অনেকবার মাথা ব্যথা উঠেছে। কিন্তু সবাই টেনশন করবে তাই ও কাউকে কিচ্ছু বলেনি। আহান রোজ ওকে 10-15 বার করে ফোন দিত। ও ঠিকঠাক মতো খাবার খেয়েছে কিনা, ঔষধ খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সেই সব খোঁজ নিত। দীর্ঘ 1 মাস পর মেঘ আজকে ভার্সিটিতে আসল। প্রথম 2টি ক্লাস করে মেঘ, দিশা, রিজা অফ পিরিয়ডে ক্যান্টিনে চলে আসল। সেখানে কিছুক্ষণ থাকার পর মেঘের মাথায় আবার যন্ত্রণা না শুরু হয়। তবে এই বার আগের থেকেও আরও বেশি করে ব্যথা শুধু হয়ে গিয়েছিল।
মেঘ ব্যথা সহ্য করতে না পেরে মাথা চেপে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। মেঘকে এভাবে কাঁদতে দেখে দিশা আর রিজা মিলে ওকে ধরে ভার্সিটির পাশের একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। সেখানে আসার পর ডাক্তার মেঘের প্রবলেমগুলো শুনে ওকে কিছু টেস্ট করতে বলে। মেঘ টেস্টগুলো করে বাড়িতে চলে আসে। টেস্টের রিপোর্ট কালকে ছাড়া পাওয়া যাবে না। রিজা আর দিশা মেঘকে বাসায় পৌঁছে দিয়ে ওরা নিজেদের বাড়িতে চলে যায়। মেঘ বাসায় এসে এতদিন যে মেডিসিনগুলো খেত সেখান থেকে একটা পেইনকিলার আর স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন মেঘ ভার্সিটি গিয়ে প্রথম ক্লাসটা করে সোজা সেই ক্লিনিকে রিপোর্ট আনতে চলে যায়। দিশা আর রিজাও ওর সাথে আসতে চেয়েছিল কিন্তু ওদের ক্লাস মিস হবে বলে নিয়ে আসেনি। মেঘ রিপোর্টগুলো পেয়ে যখন ডাক্তারের চেম্বারে গিয়ে ওইগুলো দেখায়। রিপোর্টগুলো দেখে ডাক্তার বলে ওর মাথায় আগে থেকেই নাকি ছোট্ট একটা টিউমার ছিল। মাথায় আঘাত লাগার কারণে ওটাতে এখন ইনফেকশন হয়েছে, যার কারণে মেঘের হঠাৎ করে এমন মাথা ব্যথা শুরু হয়েছে। আর যদি এটার ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করানো না হয় তাহলে মেঘের ক্যান্সার অবধি হতে পারে। এসব বলে মেঘকে উনি ভালো একজন নিউরোলজিস্টের কাছে যাওয়ার জন্য সাজেশন দেয়। এসব শোনার পর মেঘের আর কোথাও যাওয়ার শক্তি ছিল না। ও কোনো রকম নিজেকে সামলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রুম আটকে হাউমাউ করে কেঁদে দেয়। ওর মস্তিষ্ক একদম শূন্য হয়ে যায়। কি করবে, কাকে বলবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারে না। কাঁদতে কাঁদতে মাথায় প্রেশার পড়ে ওর আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে ওর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। আর ও সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে থাকে। মেঘের যখন হুঁশ ফেরে তখন সন্ধ্যা 7টা বাজে। ও কোনো রকম নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে মিহির, মীরা রহমান, আজম রহমান কেউই এখনও ফিরে আসেনি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। একজন সার্ভেন্ট এসে ওকে খাবার দিয়ে যায়। ও কোনো কথা না বলে কোনো রকম একটু খানি খেয়ে উপরে চলে আসে। এসব শোনার পর মেঘের গলা দিয়ে কিছুতেই খাবার নামছে না। ও উপরে এসে ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নিল, উদ্দেশ্য সবাইকে সবটা জানাবে। কিন্তু ফোনটা ওপেন করতেই মেঘ দেখল 150+ মেসেজ আর 80+ মিসড কল, সবগুলো আহানের। নিশ্চয়ই সারাদিন ফোন করে ওকে পায়নি, তাই এখন পাগলের মতো করছে। মেঘ ফোনটা বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ও নিজের জন্য যতটা না ভয় পাচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছে আহানের জন্য। ওর কিছু হয়ে গেলে ছেলেটা পাগল হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মেঘ শুনতে পেল কেউ বারবার বাসার কলিং বেল টিপে যাচ্ছে। মেঘ বুঝতে পারছে না এভাবে পাগলের মতো কে কলিং বেল বাজাচ্ছে। ও চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে রুম থেকে বের হতে যাবে তার আগেই কোথা থেকে আহান দ্রুত পায়ে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ হতবম্ব হয়ে গেল। আহান মেঘকে জড়িয়ে ধরে ব্যস্ত গলায় বলল, মেঘ পরি, তুমি কোথায় চলে গেছিলে? জানো আমি তোমাকে কতবার ফোন করেছি? ফোনটা ধরনি কেন? টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছিল। ভেবেছিলাম তোমার আবার কিছু একটা হয়ে গেছে, তাই সব কাজ ফেলে এখানে চলে এসেছি। মেঘ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ও সামান্য একটু ফোন ধরেনি তাই আহান এমন পাগলের মতো করছে। যদি সত্যিটা জানতে পারে তাহলে ওর কি অবস্থা হবে। মেঘের হাত পা কাঁপছে। ও একবার ভাবছে সবটা আহানকে বলে দিবে, কিন্তু পরক্ষণেই আবার নিজের মনকে শক্ত করে নিল। না, যাই হয়ে যাক, আহানকে এসব কথা কিছুতেই বলা যাবে না। পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার নাম করে মেঘ ভালো একজন নিউরোলজিস্টের সাথে দেখা করতে গেল। ওনার চেম্বারে গিয়ে ওনাকে আগের দিনের রিপোর্টগুলো দেখালো। উনি প্রথমে ভীষণ অবাক হয়েছিল এটা দেখে যে এইটুকু একটা বাচ্চা মেয়ে নিজের রিপোর্ট নিজেই নিয়ে এসেছে। পরে উনি সব রিপোর্টগুলো ভালো করে দেখে মেঘকে আরও কিছু টেস্ট দিলেন। মেঘ টেস্টগুলো করিয়ে ভার্সিটিতে চলে গেল। সেখান থেকে ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। প্রতিদিনের মতোই সবার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও মেঘ ভিতরে ভিতরে ভীষণ ভয় পেতে লাগল। বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগল যাতে রিপোর্টগুলো ভুল আসে, কিন্তু সেটা আর হলো না। পরের দিন আবার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারল টিউমারটা খুব বাজেভাবে ইনফেকশন করেছে। ইমিডিয়েট ওটার ট্রিটমেন্ট শুরু না করলে যা কিছু হয়ে যেতে পারে। আর ট্রিটমেন্ট করলেও মেঘের পুরোপুরি সুস্থ চান্স খুবই কম। যে কোনো সময় ও ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। সেদিনের পর থেকে মেঘ ধীরে ধীরে বদলে যেতে থাকে। হঠাৎ করেই একদম চুপচাপ হয়ে যায়। সবার সাথে কথা বলা কমিয়ে দেয়। আহানকে ইগনোর করতে শুরু করে। আহান দিনে 10 বার ফোন দিলে
ও একবার সেটা রিসিভ করে। আর রিসিভ করে এটা সেটা অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দেয়। একদিকে মেঘের এমন ব্যবহার সহ্য করতে না পেরে আহান পাগলের মতো বিহেভ করতে শুরু করে। অন্যদিকে মেঘের ট্রিটমেন্ট শুরু না করার জন্য ওর শারীরিক কন্ডিশন আরও খারাপ হতে থাকে। ও ভার্সিটিতে যাওয়া কমিয়ে দেয়। কারণ একে তো শরীর খারাপ, তার উপর আহান রোজ ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে ওর সাথে একবার কথা বলার জন্য। আর ও বারবার আহানকে ইগনোর করে চলে আসে। আজকে মেঘ ভার্সিটিতে এসেছিল কিছু নোটস নেওয়ার জন্য। কয়েকটা ক্লাস করার পর নোটসগুলো নিয়ে মেঘ ভার্সিটির গেট দিয়ে ভয়ে ভয়ে বের হতে থাকে। কারণ যদি আহানের সাথে দেখা হয়ে যায় তাহলে আহান এখানে পাবলিক প্লেসে বসে নিশ্চিত একটা সিন ক্রিয়েট করবে। মেঘ গেট থেকে বের হয়ে খুব সাবধানে আশেপাশে তাকাল। দেখল আহান কেন আহানের ছাটাও কোথাও নেই। আহানকে না দেখে মেঘ ভীষণ অবাক হল। পরে ভাবল হয়তো কাজে আটকে গেছে তাই আসতে পারেনি। একদিকে ওর ভালোই হয়েছে, আহানের অসহায় কণ্ঠের প্রশ্নগুলোর থেকে রেহাই পেয়ে গেল। এসব ভাবতে ভাবতে মেঘ একটা রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেঘ বাড়িতে এসে এমন কিছু দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি। ও ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল মোনা খান, আসিফ খান, আহান সহ অভির বাবা মা, হিয়ানের বাবা মা, সারিকা, সাইফা আর ওদের বাবা মা, আহির, মিহির, দিশা, রিজা সবাই ওদের বাসার বিশাল ড্রয়িং রুমে বসে আছে। মেঘকে বাসার মধ্যে ঢুকতে দেখে সবাই একসাথে চিল্লিয়ে বলল, সারপ্রাইজ! মেঘ অবাক হয়ে প্রশ্নবোধক চাহনিতে মীরা রহমানের দিকে তাকাতেই উনি এসে জানালেন আজকে ঘরোয়াভাবে আহান আর ওর এনগেজমেন্ট। আর খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ডেটও ফিক্সড করা হবে। এসব শুনে মেঘের মাথায় বাজ পড়ল। আর যাই হোক, ও কিছুতেই আহানকে বিয়ে করে আহানের লাইফটা নষ্ট করে দিতে পারবে না। মীরা রহমান এসে মেঘের হাত ধরে ওকে রেডি করানোর জন্য উপরে নিয়ে যেতে লাগলেন। এমন সময় মেঘ ঝাড়া দিয়ে ওনার হাতটা সরিয়ে চিল্লিয়ে বলল, আমি কোথাও যাব না, আর এখানে কোনো এনগেজমেন্ট হবে না। মেঘের কথা শুনে সবাই অবাক চোখে ওর দিকে তাকাল। মীরা রহমান বললেন, মানে? মেঘ ঝাড়ি মেরে বলল, বুঝতে পারছ না? বাংলাতেই তো বললাম। তোমরা কাকে জিজ্ঞেস করে এনগেজমেন্টটা ঠিক করেছ? কোনো কিছু করার আগে কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না, তাই না? নিজেদের যেমনে তাই করো সব সময়ে। মেঘের কথা বলার ধরন দেখে ওখানে উপস্থিত সবাই 440 ভোল্টের শোকট খেল। মেঘ কখনো কারো সাথে আগে এমন বিহেভ করে না। মীরা রহমান কিছু বলতে যাবেন তার আহান বলল, মামনির কোনো দোষ নেই মেঘ, এই সব কিছু ওনারা আমার কথায় করেছেন। তুমি যা বলার আমাকে বলো। আহানের কথা শেষ হতেই মেঘ বলল, আমার কাউকে কিছু বলার নেই, আমি এনগেজমেন্ট করতে চাই না ব্যাস। কথাটা বলে মেঘ সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তার আগেই আহান এসে মেঘের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, কিছু বলার নেই মানে কি? আমরা দুজন দুজনকে যখন ভালোবাসি তাহলে এনগেজমেন্টটা করতে সমস্যা কোথায়? আহানের কথা শুনে মেঘ না বোঝার ভান করে বলল, দুজন দুজনকে ভালোবাসি মানে? আপনি আমাকে ভালোবাসতেই পারেন বাট আমি আপনাকে ভালোবাসি না। মেঘের কথা শুনে আহান ওর হাত ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গেল। তারপর আহত কণ্ঠে বলল, মেঘ তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখন এসব কেন বলছো? মেঘ ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল, তখন আবেগের বশে ভালোবাসি কথাটা বলে ফেলেছি, বাট এখন বুঝতে পারছি ওটা ভালোবাসা না ক্ষণিকের মোহ ছিল। জানেনই তো এই বয়সে এরকম একটু আধটু হয়েই থাকে। মেঘের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আহান কি বলবে আর ভাষা খুঁজে পেল না। মেঘ বলল, আমার যা বলার বলে দিয়েছি, এইবার ড্রামা শেষ হয়ে গেলে আপনারা সবাই আসতে পারেন। কথাটা বলে মেঘ সিঁড়ি বেয়ে হনহন করে উপরে চলে গেল। আর বাকিরা সবাই মেঘের যাওয়ার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মেঘের এমন পরিবর্তন দেখে সবাই রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে। আহান আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, টলতে টলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘ উপরে এসে রুমের দরজা আটকে দিয়ে ওয়াশরুমে চলে গেল। সেখানে গিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ও কত কষ্টে আহানকে ওই কথাগুলো বলেছে সেটা একমাই ওই জানে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আপনি তো সব সময় আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন, তাহলে আমি কিভাবে এতটা স্বার্থপর হব বলুন? কিভাবে আপনাকে আমার অনিশ্চিত জীবনটার সাথে বেঁধে আপনার জীবনটাকে নষ্ট করব? আমি জানি আপনি সত্যিটা জানতে পারলে আমাকে কখনো ছেড়ে যাবেন না, তাই আজকে এভাবে আপনাকে হার্ট করতে বাধ্য হলাম। আই অ্যাম সরি, ভেরি সরি। আজকে প্রায় 2 দিন আহান বাড়িতে ফেরেনি।
ওর ফোনটাও বন্ধ বলছে। সেদিন এখান থেকে বের হয়ে কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। সবাই টেনশনে মরে যাচ্ছে। আর মেঘ এমন একটা ভান করছে যেন আহান মরে গেলেও ওর কিছু যায় আসে না। কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে। এদিকে যখনই কোনো টেনশন করে তখনই ওর মাথায় অসম্ভব যন্ত্রণা হয়। তার উপর বাসার সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেঘ ভার্সিটির নাম করে বেরিয়েছে আহানকে খুঁজতে যাওয়ার জন্যে। ভাবছে একবার আহানের ফার্ম হাউজে গিয়ে দেখবে সেখানে আহান আছে কিনা। মেঘ ওদের বাসার গেটের বাইরে রিকশার জন্য দাঁড়িয়েছিল, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে একদম ওর সামনে থামল। আর ও কিছু বুঝে ওঠার আগেই গাড়ির এক পাশের দরজা খুলে এক জোড়া হাত এসে ওকে টান দিয়ে গাড়ির ভিতরে তুলে নিল। তারপর দরজাটা আটকে দিয়ে ওর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে ওকে অজ্ঞান করে ফেলল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মেঘ একটা চিৎকার দেওয়ারও সুযোগ পেল না।